নির্বাচনে বিএনপির জয় ঠেকাতে নানা অপকৌশল চলছে বললেন তারেক রহমান। ৭১কে ভোলানোর প্রচ্ছন্ন চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। ২১ অগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আদেশ ৪ সেপ্টেম্বর। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার বিচার শুরু। জুলাই হত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট গ্যাজেটভুক্ত করতে হাইকোর্টের নির্দেশ। ৪৬২ প্রার্থীকে বৈধ ও ৪৭টিকে ত্রুটিপূর্ণ ঘোষণা করে ডাকসু নির্বাচনের প্রাথমিক তালিকা প্রকাশ। ভিপি পদে ৪৮, জিএস ১৯ ও এজিএস পদে ২৮ জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ কেউ বিএনপির বিজয় ঠেকানোর চিন্তা করে নানা অপকৌশল কিংবা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে জনগণের রায় দেওয়ার পথ রুদ্ধ করবেন না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার মন্তব্য করে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভোট দিতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহ্বানও জানান তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। শুভ জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের পতন হয়েছে। এর মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার যাত্রা শুরু হয়েছে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেবার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে। এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয়ের ঠেকাও এর মতন অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এবার ক্ষমতাসীন সরকার নয়, বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয়ে ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয়ে ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে, সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না। তিনি বলেন, প্রস্তাবিত পিআর পদ্ধতিতে ভোট হলে কাকে নির্বাচিত করা হচ্ছে তা জানার কোনো সুযোগ থাকে না ভোটারদের। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যকার বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত হবে না যেই বিরোধকে পুঁজি করে পরাজিত ফ্যাসিবাদ নিজেদের অপকর্মগুলোকে জাস্টিফাই করার সুযোগ নিতে পারে। তাদের পুনর্বাসন ঠেকানো কিংবা দেশকে তাবেদার মুক্ত রাখার মতন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে অবশ্যই ঐক্যমত এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে হিন্দু সম্প্রদায়কে পাশে চায় বিএনপি। সারা দেশে হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চায়। বিএনপি বিশ্বাস করে, দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিত ফ্যাসিস্ট দেশবাসীকে প্রজা মনে করত। ২৪ যেমন সত্য, ৭১ও তেমনি সত্য বলে মন্তব্য তার। কথা উঠছে, ষড়যন্ত্র চলছে যে আপনার বাংলাদেশে ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুরা।
এইখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে। এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের সামনে নেওয়ার জন্য, বাংলাদেশকে আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায় আগামী 4 সেপ্টেম্বর। গতকাল শুনানি শেষে রায়ের এই দিন ঠিক করে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। আসামি পক্ষের আইনজীবীরা চূড়ান্ত রায়ে আসামিদের খালাস পাওয়ার আশা প্রকাশ করেন। রিপোর্ট ফজলে রাব্বির। 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা। নিহত হয় আওয়ামী লীগের 24 জন নেতাকর্মী, আহত হন শতাধিক। 2008 সালে বিচারিক আদালত লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। গত বছরের 1 ডিসেম্বর এই মামলায় হাইকোর্ট যথাযথ সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় সব আসামিকে খালাস দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্র। বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানিতে আসামি পক্ষ থেকে বলা হয়, হাইকোর্টের রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আপিলে এই রায় বহাল থাকবে আশা তাদের। নিরপরাধ যে মানুষগুলো, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, যাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল, যাবজ্জীবন দেওয়া হয়েছিল, যারা বছরের পর বছর কন্ডেম সেলে ছিলেন, যারা প্রায় 18 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর যারা জেলে ছিলেন। আজকে আমাদের আব্দুল সালাম পিন্টু সাহেব একটু আগে কোর্টে এসছেন, এই ভদ্রলোক 17 বছর জেলে ছিলেন। লুৎফুজ্জামান বাবর সাহেব প্রায় 16-17 বছর, 18 বছর জেলে ছিলেন। কাজেই আমরা হাইকোর্ট বিভাগে যেই রায় ছিল খালাসের, সেই রায় যাতে বহাল থাকে এইভাবে আমরা নিবেদন করেছি এবং আমরা আশাবাদী। সর্বোপরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করজোড়ে আমরা প্রার্থনা করি যেন এই খালাসের রায় বহাল থাকে এবং আমরা আশা করি যে এই খালাসের রায় বহাল থাকবে। আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা ন্যায় বিচার হবে এবং প্রকৃত দোষীদের শাস্তি হবে, কিন্তু দেখা গেল যে প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়াকেও মামলাটিতে জড়াতে চেয়েছিল বলে অভিযোগ বাবরের আইনজীবীর। বাবর সাহেব যে কথাটা আমাকে প্রায়ই বলেন, তিনি বলেন যে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য। তিনি এটা বলতে রাজি হন নাই, এই জন্যই বারবার তাকে এই ধরনের অনেকগুলো মামলায় আসামি করা হয়েছে। প্রায় 17টা মামলার আসামি করা হয়েছে ওনাকে। ফলে আমরা এক্সপেক্ট করি 4 সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন। 4 সেপ্টেম্বর রায়ের মধ্য দিয়ে 21 বছর পর এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 16 জনের বিচার শুরু হয়েছে। 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এদিকে এই মামলায় রাজ সাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল হক। এ ব্যাপারে তিনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন। জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় 6 যুবককে গুলি করে হত্যা ও জীবন্ত পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত 16 জনের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার বিষয়ে রায় ঘোষণা করেন। এর মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো। এর আগে গত 7 আগস্ট প্রসিকিউশন তাদের অভিযোগ গঠন বিষয়ক শুনানি শেষ করে। গত 2 জুলাই প্রসিকিউশন এই মামলায় 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। গত বছরের 5 আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে 5 তরুণ প্রাণ হারান, গুরুতর আহত হন একজন। এরপর 5 মৃতদেহের পাশাপাশি জীবিত একজনকেও পুলিশের একটি ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাঁচই আগস্টে 6 জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ।
উপস্থিত 8 জন আসামির মধ্যে 7 জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই। জুলাই আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই রিপোর্টকে আগামী 3 মাসের মধ্যে জুলাই রেভলিউশন 2024 নামে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ভবিষ্যৎ তরুণ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে। রিপোর্ট ফজলে রাব্বির। গেল ফেব্রুয়ারি মাসে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জাতিসংঘের ওই তদন্ত প্রতিবেদনে উঠে আসে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনা। মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের করা তথ্য অনুসন্ধান প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করতে এবার সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আগামী 3 মাসের মধ্যে প্রতিবেদনটিকে গ্যাজেট আকারে প্রকাশেরও নির্দেশ দিয়েছে আদালত। আগামী 3 মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেভলিউশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই মামলাটিকে একটি চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হবে না আদালত তাও জানতে চেয়েছে। জুলাই রেভলিউশনে যেটা হয়েছিল সকল ফ্যাক্ট ফাইন্ডিংস বিষয়টাকে তুলে নিয়ে আসা হয়েছে। এটা যেহেতু আন্তর্জাতিক একটি অর্গানাইজেশনের মাধ্যমে রিপোর্টটি হয়েছিল, সেই জন্য আমরা এই মামলার সাথে জড়িয়ে রিপোর্টটাকে একটি ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করার জন্য কোর্টের কাছে একটা আবেদনপত্র দিয়েছিলাম। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। 462 প্রার্থীকে বৈধ ঘোষণা করে ডাকসু নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ভিপি পদে 48, জিএস পদে 19 এবং 28 এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ত্রুটিপূর্ণ প্রার্থীরা 23 আগস্টের মধ্যে আপিল করতে পারবেন। এদিকে এই নির্বাচনের জন্য স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন উমামা ফাতেমা। নির্বাচনের ছবি সহ ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা। আর ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের অঙ্গীকার ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস উৎসব মুখর। বিভিন্ন ব্যানারে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ক্যাম্পাসে অবস্থান জানান দিচ্ছেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়, আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই 19 সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন, সেগুলো তারা বিচার করতেছে না, সেগুলো তারা ঝুলিয়ে রেখে। এদিন সাংবাদিকদের সাথে কথা বলেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, হলগুলোতে গেস্ট রুম কালচার চিরতরে বন্ধ এবং সুন্দর ক্যাম্পাস গঠনে মনোযোগী হবেন তারা। বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমে গেস্ট রুম গণরুমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না, পড়াশোনার প্রয়োজন নাই, রেজাল্ট প্রয়োজন নাই, 2 দিন পরে বিসিএস এর পড়াশোনা করো, না হলে রাজনীতি করো, মিছিল করো। এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূলোৎপাটন করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে উমামা ফাতেমা ও আল সাদি ভুইয়ার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে যে আগামী দিনের তাদের নারীদেরকে তারা আসলে কোথায় দেখতে চায়,
তাদের কি তারা এই আন্দোলনে শুধুমাত্র সামনের সারির কিছু অস্ত্র হিসেবে দেখতে চায়, নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে, এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায়? এবারে নির্বাচনে এ নিয়ে মোট 9টি প্যানেল নিশ্চিত হলো। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজস্ব আদায় ও রাজস্ব নীতি ব্যবস্থাপনা পৃথকীকরণে আলাদা দুটি বিভাগ গঠনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অ্যাবলিশন চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া আগস্টের শেষ সপ্তাহে কক্সবাজারে অনুষ্ঠেয় রোহিঙ্গা সম্মেলনে দেশ বিদেশের অতিথিদের পাশাপাশি প্রধান উপদেষ্টাও যোগ দেবেন বলে জানানো হয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সভায় নেওয়া সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই যে দুইটা যে উইং করা হলো এনপিআর এর, এই দুই উইংয়ের যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। পাকিস্তানের বিষয়ে আমাদের যে এটা হচ্ছে যে এইরকম চুক্তি আমরা আরও 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন, এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন। এছাড়া আশু বাস্তবায়নযোগ্য 367টি সুপারিশের বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনার কথাও জানান প্রেস সচিব। আজকে এই সংস্কার কমিশনের সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং সেইটা সামনে আরও স্ট্রিমলাইন করার কথা বলেছেন। সেক্ষেত্রে যেগুলো খুব আসল করণীয় সেগুলোর লিস্ট আমরা সামনে যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেগুলো আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু আপডেট দিব। ব্রিফিংয়ে জানানো হয়, রোহিঙ্গা সমস্যাকে বিশ্বব্যাপী গুরুত্ব সহকারে তুলে ধরতে দেশে বিদেশে সরকারের আয়োজনে প্রথম সম্মেলনটি হবে কক্সবাজারে 24 আগস্ট। 40টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টাও। রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয় সেটার জন্য আমরা এইটাকে হাইলাইট করার জন্য তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের যৌথ ট্রেড কমিশন কার্যকর করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। কিভাবে বাণিজ্য বাড়ানো যায় তা নিয়ে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। গতকাল সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে বৈঠক করেন সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বৈঠকে দুদেশের পারস্পরিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অ্যান্টি ডাম্পিং ট্যাক্স তুলে দেওয়ার অনুরোধ করা হয়েছে। চিনি ও চামড়া শিল্পে সহযোগিতা চাওয়া হয়েছে। আলোচনা হয়েছে পাকিস্তানের বাজারে চা ডিউটি ফ্রি করার বিষয়ে। পাকিস্তান থেকে চাল আনা প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, G2G-তে প্রতিযোগিতামূলক দামে আনা হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, নীতিগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছি, আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করছি। আমাদের যেখানে দেশের স্বার্থ জড়িত আমরা সেখানে তার দিকেই ঝুঁকছি। আমাদের সর্বাগ্রে বাংলাদেশ। এখানে আপনাদের রাজনীতি যদি কোনো উদ্দেশ্য কারো থাকে সেই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আই এম নট এ পলিটিশিয়ান, আই অ্যাম হিয়ার। এবং যেটা বললেন যে নীতি বা পলিসি সিদ্ধান্ত নিচ্ছি আমরা, আমাদের পলিসি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি আমাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে? সেই প্রশ্নের কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। মানে আমরা কি কোনোভাবে মানে আমাদেরকে সীমাবদ্ধতা দেওয়া হয়েছে কিনা? ডেঙ্গুতে প্রাণ গেল আরও 5 জনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 110 জনের মৃত্যু হয়েছে। একদিনে 311 জন সহ এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 27,782 জন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর পাশাপাশি রাজধানীতে বাড়ছে এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়া।
তবে এবারে ডেঙ্গু রোগীর উপসর্গ ভিন্ন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভয়াবহতা ভাবাচ্ছে সবাইকে, বাড়ছে রোগীর সংখ্যাও। তবে এবার পুরনো উপসর্গের পাশাপাশি দেখা দিচ্ছে নতুন নতুন উপসর্গ। রোগীর আত্মীয় ও ডাক্তাররা বলছেন খুব দ্রুত কাবু হয়ে যাচ্ছে আক্রান্তরা। 3 দিন ধরে আছে, অনেক ব্যথা, অনেক জ্বর আর ব্যথা কমতাছে না, একটুও না। ওষুধ খাইলেও কমতাছে না। 2টা রিপোর্ট করার পরে এরপরে আছে 3000-এ। এখন ডাক্তারে বললো যে রক্ত লাগবে, পরে রক্ত ম্যানেজ করছি, আরও রক্ত লাগবে, 1 ব্যাগ শুধু ম্যানেজ করছি। প্রথমে জ্বর, আর যাদের হ্যামোরেজিং থাকে তাদের ব্লিডিং থাকে, শরীরে অনেক জায়গায় র্যাশ থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 110 জনে দাঁড়িয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে 311 জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন এবারের উপসর্গ ভিন্ন, তাই বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ তাদের। আগের যে বছরগুলোতে ডেঙ্গু রোগী সংখ্যা হয়তো বেশি ছিল, বাট এবারকার সংখ্যা কম হলেও যেসব পেশেন্ট ডেঙ্গু নিয়ে আসছে তারা সাধারণত প্রিভিয়াস কোনো ভ্যারিয়েন্টে আক্রান্ত, নতুন কোনো ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হয়ে ব্যাপারটা আসলে আরো বেশি মারাত্মক ভাবে প্রেজেন্ট করছে। এবং এর সাথে আছে হচ্ছে চিকুনগুনিয়ার একটা কমপ্লিকেশন সাথে তৈরি হচ্ছে, সাথে ব্যাকগ্রাউন্ডে কিছু রেসপিরেটরি ট্র্যাক্ট ভাইরাসও আমাদের কিন্তু আসলে আক্রমণ করছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 3 জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী 82 জন হাসপাতালে ভর্তি হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচনে বিএনপির জয় ঠেকাতে নানা অপকৌশল চলছে বললেন তারেক রহমান। ৭১কে ভোলানোর প্রচ্ছন্ন চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। ২১ অগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আদেশ ৪ সেপ্টেম্বর। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার বিচার শুরু। জুলাই হত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট গ্যাজেটভুক্ত করতে হাইকোর্টের নির্দেশ। ৪৬২ প্রার্থীকে বৈধ ও ৪৭টিকে ত্রুটিপূর্ণ ঘোষণা করে ডাকসু নির্বাচনের প্রাথমিক তালিকা প্রকাশ। ভিপি পদে ৪৮, জিএস ১৯ ও এজিএস পদে ২৮ জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১০টার আগে ৯টা রয়েছে। নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।